নতুন বাবা মায়ের জন্য অনেক অনেক অভিনন্দন। সন্তানের জন্মটা জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটা। কিন্তু আনন্দের সাথেই, তাই না, চলে আসে একরাশ প্রশ্ন আর চিন্তা। ঠিক। আর আজকালকার দিনে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বিপদ। গুগল, ইউটিউব, ফেসবুক গ্রুপ, চারদিক থেকে এত তথ্য আসে যে কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা মুশকিল। একদম। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি শুধু এক গ্লাস জল খেতে চেয়েছিলেন আর কেউ আপনার উপর একটা ফায়ার হোজ খুলে দিয়েছে। মানে আজকার ডিজিটাল যুগে অভিভাবকরা তো প্রায় সবকিছুর জন্যই অনলাইনের উপর নির্ভর করেন। হুম, কিন্তু এত তথ্যের ভিড়ে আসল জিনিসটা খুঁজে বের করা কিন্তু সহজ না। ঠিক। কারণেই আজকের এই আলোচনা। আমরা নবজাতকের যত্ন নিয়ে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্ন আর ভাইরাল কন্টেন্টের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখব। আমাদের হাতে বেশ কিছু গবেষণা, ডাক্তারের পরামর্শ আর ডিজিটাল ট্রেন্ড রিপোর্ট আছে। আর এগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব নতুন বাবা মায়েরা আসলে কি জানতে চান, এবং আরও গুরুত্বপূর্ণ হলো কেন তারা এই বিষয়গুলো নিয়েই এত চিন্তিত থাকেন। ঠিক। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের রিসার্চ বলছে নতুন বাবা মায়েরা যখন অনলাইনে কিছু খোঁজেন তখন তারা আসলে দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতা নিয়ে বসেন। ও, কিরকম? একটা হলো শান্ত যুক্তিবাদী মন, যেটা শুধু জানতে চায় সব ঠিক আছে তো। আর অন্যটা হলো আতঙ্কিত মন, যেটা চিৎকার করে বলে এখনই আমাকে বাঁচাও। বাহ, এই বিভাজনটা তো দারুণ। সব ঠিক আছে তো, বনাম এখনই আমাকে বাঁচাও। তাহলে চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক। এই যে শান্ত মনে যাচাই করার প্রবণতা বা ভেরিফিকেশন, এক্ষেত্রে বাবা মায়েরা ঠিক কি খোঁজেন? এক্ষেত্রে মানে ধরুন, ওরা আসলে টেক্সট বা চার্ট ভিত্তিক তথ্য বেশি খোঁজে, যেমন শিশুর ওজন ঠিকমতো বাড়ছে কিনা বা সে দিনে কতবার প্রস্রাব করছে, এই ধরনের জিনিস। আচ্ছা। কিন্তু এই যাচাই করার তালিকার ১ নম্বরে যেটা আছে সেটা শুনলে অনেকেই হয়তো একটু অবাক হবেন। কি সেটা? শিশুর মল বা পায়খানা। হুম, হ্যাঁ, বলেন কি? আমি তো বন্ধুদের মধ্যে দেখেছি বাচ্চার ডায়াপারের রঙের চার্ট হোয়াটসঅ্যাপে চালাচালি হতে। তার মানে এটা একটা ইউনিভার্সাল দুশ্চিন্তা। কিন্তু কেন পায়খানা নিয়ে এত চিন্তা কেন? আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। শিশুর সাথে তো আর কথা বলা যায় না, তাই না? না। তো তার শরীরই আমাদের সাথে কথা বলে, আর ডায়াপার হলো সেই ভাষার প্রথম অক্ষর। বাচ্চার মলমূত্রের রং, পরিমাণ আর ঘনত্বই বলে দেয় সে ঠিকমতো মায়ের দুধ পাচ্ছে কিনা, তার শরীরে জলের অভাব হচ্ছে কিনা। তার মানে এটা বাচ্চার স্বাস্থ্যের একটা ডেইলি রিপোর্ট কার্ডের মতো। ঠিক তাই। যেমন ধরুন, জন্মের প্রথম কয়েকদিন শিশুর পায়খানা দেখতে একদম অন্যরকম হয়, গাঢ় সবুজ বা প্রায় কালো রঙের, আর খুব আঠালো হয়। এটাকে বলে মেকোনিয়াম। ও হ্যাঁ। অনেক নতুন বাবা মা এটা দেখে ভয় পেয়ে যান, কিন্তু এটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এই মেকোনিয়াম পর্বটা কেটে যাওয়ার পর স্বাভাবিক রংটা কেমন হওয়া উচিত? এখানে বুকের দুধ খাওয়া শিশু আর ফর্মুলা খাওয়া শিশুর মধ্যে একটু তফাৎ আছে। হুম। যারা শুধু বুকের দুধ খায় তাদের মল সাধারণত সর্ষে বাটার মতো হলুদ, হুম। কিছুটা পাতলা আর দানা দানা দেখতে হয়। হুম। আর যারা ফর্মুলা খায় তাদেরটা একটু ঘন, অনেকটা টুথপেস্টের মতো, আর হালকা বাদামি বা সবুজাভ হলুদ রঙের হয়। কিন্তু বিপদের সংকেত কোনটা? মানে কখন একজন অভিভাবকের কখন সত্যিই চিন্তিত হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, একদম। দুটো রং, মানে দুটো রং মাথায় রাখা খুব জরুরি, সাদা আর লাল। যদি মলের রং কখনো চকের মতো সাদা হয় তাহলে সেটা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। আচ্ছা। আর যদি তাজা রক্ত বা লাল ছোপ দেখা যায় তাহলে সেটাও উদ্বেগের কারণ। এই দুটো ক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। ডায়পার ছাড়াও সব ঠিক আছে তো ক্যাটেগরিতে আর কি প্রশ্ন আসে? আমার ধারণা খাওয়া দাওয়া নিয়ে চিন্তাটাও বেশ বড়। বাচ্চাটা কি যথেষ্ট খাচ্ছে? অবশ্যই। নবজাতকদের পেট খুব ছোট থাকে, তাই তাদের ঘন ঘন খিদে পায়। সাধারণত প্রতি ২ থেকে ৩ ঘন্টা অন্তর খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঘড়ি দেখার চেয়েও বাচ্চার ইশারা বোঝাটাই বেশি জরুরি। হুম। আর পেট ভরেছে কিনা সেটাও কিছু লক্ষণ দেখে বোঝা যায়। যেমন খাওয়ার পর শিশু যদি শান্ত হয়ে যায়, সন্তুষ্ট দেখায় বা হাত পা একদম ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তার পেট ভরেছে। একদম। আর ওই যে খাওয়ার পর একটু দুধ তুলে দেয় বা হেঁচকি তোলে, ওগুলো নিয়েও তো অনেকে ঘাবড়ে যায়। হ্যাঁ। অল্প দুধ তুলে দেওয়া বা হেঁচকি তোলা দুটোই খুব স্বাভাবিক, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। তবে যদি প্রতিবার খাওয়ার পরেই সবেগে বমি করে দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তার মানে একদিকে বাবা মায়েরা ডাইপারের রং বা খাওয়ার পরিমাণ দেখে নিশ্চিত হতে চান যে সব ঠিকঠাক চলছে, কিন্তু যখন পরিস্থিতি ঠিকঠাক থাকে না, যখন বাচ্চাটা একটানা কেঁদেই চলেছে আর আপনি অসহায় বোধ করছেন, ঠিক। তখন তো আর শান্ত যুক্তিবাদী মন কাজ করে না। তখন তো সেই এখনই আমাকে বাঁচাও অবস্থা। ঠিক ধরেছেন। আর ওই মুহূর্তে মানুষ টেক্সট বা আর্টিকেল পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে, কারণ তখন তাদের একটা কার্যকর দক্ষতার প্রয়োজন হয়, যা দেখে সঙ্গে সঙ্গে শিখে নেওয়া যায়। হুম। আর এই ক্যাটাগরিতে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা বিষয় হল কান্নারত শিশুকে কিভাবে শান্ত করা যায়। আর এখানেই একটা অবিশ্বাস্য ঘটনা আছে। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রবার্ট হ্যামিল্টনের একটা নির্দিষ্ট ভিডিও, হ্যাঁ, যেখানে তিনি একটা বিশেষ ভঙ্গিতে শিশুকে ধরে শান্ত করার কৌশল দেখিয়েছেন, সেই ভিডিওটা 60 মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। হ্যাঁ, দ্য হোল্ড নামে পরিচিত ওই কৌশলটা। 60 মিলিয়ন ভিউ! তার মানে 60 মিলিয়ন মরিয়া বাবা মা এই একটা ভিডিও দেখে ভরসা খুঁজে পেয়েছেন। এটা ভাবাই যায় না। কি আছে এই কৌশলে? কৌশলটা খুব সাধারণ কিন্তু কার্যকর। এর 4টি সহজ ধাপ আছে। প্রথমত, শিশুর 2 হাত আলতো করে তার বুকের ওপর ভাঁজ করে রাখতে হবে। দাঁড়ান, হাত ভাঁজ করে রাখলে তো ওর আরও রাগ হওয়ার কথা। মনে হতে পারে, কিন্তু এটা আসলে ওদের মায়ের গর্ভে থাকার মতো একটা আরামদায়ক অনুভূতি দেয়। ওহ, আচ্ছা। তো প্রথম ধাপে হাত দুটো বুকের উপর ভাঁজ করে, দ্বিতীয় ধাপে নিজের এক হাত দিয়ে আলতো করে সেই হাত আর চিবুকটা একসাথে ধরে রাখতে হবে। হুম। তৃতীয় ধাপে অন্য হাত দিয়ে শিশুর কোমরের নিচের অংশ মানে ডায়াপার এরিয়াটা ধরতে হবে। আর শেষ ধাপে শিশুকে প্রায় ৪৫ ডিগ্রি কোণে সামনের দিকে ঝুঁকিয়ে আলতো করে দোলাতে হবে। এই কোণটা খুব জরুরি। এই ভিডিওটা এত ভাইরাল হওয়ার কারণটা তাহলে পরিষ্কার। যখন একটা বাচ্চা একটানা কাঁদছে, তখন লম্বা আর্টিকেল পড়ার ধৈর্য বা সময় কোনোটাই থাকে না। আপনার একটা চটজলদি নির্ভরযোগ্য সমাধান দরকার। একদম। তবে এখানে একটা মজার বিষয় আছে। অন্য বিশেষজ্ঞরা বলেন যে এই পদ্ধতিকে ফ্যাসিলিটেটেড টাকিং বলা হয় এবং এর বৈজ্ঞানিক ভিত্তিও আছে। আচ্ছা। তবে শিশুর ব্যথা বা অস্বস্তি কমানোর জন্য এর চেয়েও বেশি প্রমাণিত কৌশল কিন্তু অন্য, যেমন বুকের দুধ খাওয়ানো বা মায়ের ত্বকের সাথে শিশুকে স্পর্শ করে রাখা, যাকে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বলি। তাহলে দ্য হোল্ড এত জনপ্রিয় কেন? এটা কি দেখতে সহজ আর জাদুকরি লাগে বলে? অনেকটা তাই। এটা একটা প্যাকেজড সলিউশন। দেখতে সহজ, করতে সহজ এবং ফলও পাওয়া যায় চটজলদি। অন্যদিকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট একটা প্রক্রিয়া, কোনো কৌশল নয়। বুঝতে পেরেছি। শিশুকে শান্ত করা ছাড়াও এই এখনই আমাকে বাঁচাও ক্যাটেগরিতে আর কি ধরনের ভিডিও জনপ্রিয়? আরও দুটো জিনিস খুব জনপ্রিয়। একটা হলো শিশুকে সঠিকভাবে সোয়াডল করার কৌশল। সোয়াডল মানে কি? ওই যে সিনেমায় দেখি বাচ্চাকে একদম টাইট করে একটা কাপড়ে বুড়িতোর মতো জড়িয়ে রাখে, ওটা? হ্যাঁ, অনেকটা ওরকমই। গর্ভে থাকার মতো একটা নিরাপদ অনুভূতি দেওয়ার জন্য এটা করা হয়। কিন্তু এটা ঠিকভাবে করাটা জরুরি, না হলে হিপের সমস্যা হতে পারে। ও। তাই এর ভিডিওর অনেক চাহিদা। আর দ্বিতীয়টা হলো হোয়াইট নয়েজ। ও হ্যাঁ, হোয়াইট নয়েজ। এটা তো আজকাল খুব শোনা যায়। এটা আসলে কি? এটা আসলে এক ধরনের একটানা শব্দ, যেমন ধরুন একটা ফ্যানের শো শো আওয়াজ বা বৃষ্টির ঝমঝম শব্দ। এই ধরনের শব্দগুলো গর্ভের ভেতরের শব্দের মতো হওয়ায় শিশুদের শান্ত করতে আর ঘুমাতে সাহায্য করে। আচ্ছা। ইউটিউবে এই সব শব্দের ৮-১০ ঘন্টা লম্বা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। বাবা মায়েরা রাতের বেলা শুধু এটা চালিয়ে রেখে দেন। তার মানে বাবা মায়েরা শুধু তথ্যই চান না, ডিজিটাল টুলসও ব্যবহার করছেন তাদের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য। আচ্ছা, এবার কিছু মৌলিক বিষয়ে আসা যাক, যা প্রায় সব নতুন বাবা মায়ের মনেই ঘোরে। যেমন আমাদের আগের জেনারেশনের একটা খুব কমন কথা, তাই না? যে শিশু কাঁদলে কোলে নিলে সে নষ্ট হয়ে যাবে। এই ধারণাটা কতটা সত্যি? এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এবং সত্যি বলতে এটা শিশুর জন্য বেশ ক্ষতিকর একটা ধারণা। বিশেষজ্ঞরা বলেন নবজাতককে আদর করে বা কোলে নিয়ে শান্ত করলে তাদের মধ্যে নিরাপত্তা বোধ জন্মায়, ঠিক। সাহায্য করে। প্রথম কয়েক মাস শিশুকে কখনোই বেশি ভালোবেসে নষ্ট করা যায় না। আরেকটা বড় উদ্বেগের জায়গা হল শিশুর ঘুম। নিরাপদ ঘুমের পরিবেশ কেমন হওয়া উচিত, এ বিষয়ে এত পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়। এই বিভ্রান্তি কাটানোর জন্য আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স একটা খুব সহজ নিয়ম তৈরি করেছে, ABCs অফ সেফ স্লিপ। এটা মনে রাখলে অনেক জটিলতা এড়ানো যায়। এবিসিস, এটা তো মনে রাখা সহজ। কি এগুলো?
এ হলো অ্যালোন বা একা, অর্থাৎ শিশু তার নিজের ঘুমানোর জায়গায় একা ঘুমাবে, বাবা মায়ের সাথে এক বিছানায় নয়। কিন্তু অনেক বাবা মা তো এটা করেন। হ্যাঁ, কিন্তু এতে দুর্ঘটনাজনিত শ্বাসরোধের ঝুঁকি অনেক বেড়ে যায়, তাই আলাদা নিরাপদ জায়গায় শোয়ানোই শ্রেয়। আচ্ছা। এরপর বি হলো ব্যাক বা পিঠের উপর, শিশুকে সবসময় চিৎ করে শোয়াতে হবে। আর সি? সি হলো ক্রেব, মানে শিশুর শোয়ার জায়গা হবে একটা খালি ক্রেব বা বেসিনেট। খালি মানে ওর খাটে কোনো টেডি বিয়ার বা নরম কাঁথাও রাখা যাবে না? এটা তো দেখতে খুব খালি খালি লাগবে। দেখতে খালি লাগলেও এটাই সবচেয়ে নিরাপদ, কারণ নরম বিছানা, বালিশ, কম্বল বা খেলনা এই সব কিছুই শিশুর নাকে মুখে চাপা পড়ে শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে। বুঝতে পারছি। প্যাসিফায়ার বা চুষি নিয়েও তো অনেক বিতর্ক শুনি, কিন্তু গবেষণায় নাকি দেখা গেছে এটা SIDS এর ঝুঁকি কমায়। হ্যাঁ, এটা সত্যি। গবেষণায় দেখা গেছে যে ঘুমের সময় প্যাসিফায়ার ব্যবহার করলে SIDS এর ঝুঁকি কিছুটা কমে, তবে এটা জোর করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। নতুন বাবা মায়েরা, মানে যারা প্রথমবার সন্তানের মুখ দেখেছেন, তারা শিশুকে ধরতে গিয়ে অনেক সময় ভয় পান। এই ভয়টা খুব স্বাভাবিক, তবে কয়েকটি সাধারণ নিয়ম মনে রাখলেই এই ভয়টা কেটে যাবে। প্রথমত, শিশুকে ধরার আগে সব সময় সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। ঠিক। নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল থাকে। দ্বিতীয়ত, শিশুর মাথা ও ঘাড়ে সবসময় সাপোর্ট দিতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল, কোনো অবস্থাতেই, এমনকি খেলার ছলেও, শিশুকে ঝাঁকুনি দেওয়া যাবে না। এটা তো খুবই জরুরি। হ্যাঁ, এটা শেকেন বেবি সিন্ড্রোম তৈরি করতে পারে, যা শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা বাচ্চার ডায়াপার, কান্না, ঘুম এসব নিয়ে এত কথা বললাম, কিন্তু আমাদের বিশ্লেষণ একটা অদ্ভুত বিষয় তুলে ধরেছে। শিশুর স্বাস্থ্য নিয়ে যেখানে লক্ষ লক্ষ সার্চ হয়, সেখানে বাবা মায়ের নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনাটা তুলনামূলকভাবে অনেক কম। এটা খুবই সত্যি এবং দুঃখজনক একটা দিক। প্রসবের পরের সময়টা, যাকে অনেকে ফোর্থ ট্রাইমেস্টার বলেন, সেটা মায়ের শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা মায়েরা প্রায়শই শিশুর যত্ন নিতে গিয়ে নিজেদের কথা বেমালুম ভুলে যান। এই সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা কতটা জরুরি? আমরা প্রায় বেবি ব্লুজ বা পোস্টপার্টাম ডিপ্রেশন শব্দগুলো শুনি। দুটো কি একই জিনিস? না, দুটো এক নয়। বেবি ব্লুজ হওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার। প্রসবের পর হরমোনের ব্যাপক পরিবর্তনের কারণে প্রায় ৮০% মায়েরই মন খারাপ, কান্না পাওয়া বা উদ্বেগ হতে পারে। আচ্ছা। এটা সাধারণত প্রসবের কয়েকদিন পর শুরু হয় এবং ১-২ সপ্তাহের মধ্যে কোনো চিকিৎসা ছাড়াই নিজে থেকে ঠিক হয়ে যায়। আর পোস্টপার্টাম ডিপ্রেশন বা PPD? যদি এই অনুভূতিগুলো খুব তীব্র হয়, দীর্ঘস্থায়ী হয়, মানে ২ সপ্তাহের বেশি থাকে, এবং মায়ের দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে, তখন সেটা পোস্টপার্টাম ডিপ্রেশন বা PPD হতে পারে। তার মানে এটা শুধু মন খারাপ নয়, এটা একটা গুরুত্বপূর্ণ অসুস্থতা এবং এর জন্য বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন। তার মানে মন খারাপ হওয়াটা নরমাল, কিন্তু যখন সেই মন খারাপটা আর যাচ্ছেই না, যখন মনে হচ্ছে কোনো আশাই নেই, তখনই সাহায্য খোঁজা উচিত। একদম। আর এক্ষেত্রে আশেপাশের মানুষ, বিশেষ করে পরিবারের সদস্যদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তাদের উচিত এই লক্ষণগুলো খেয়াল রাখা এবং মায়েরা যেন কথা বলতে বা সাহায্য চাইতে দ্বিধা না করেন, সেদিকে উৎসাহিত করা। একা একা সব সামলানোর চেষ্টা না করে সাহায্য চাওয়াটাই তাহলে বুদ্ধিমানের কাজ। অবশ্যই। একটা পুরনো কথা আছে, ইট টেকস অন ভিলেজ টু রেইজ এ চাইল্ড। এই কথাটা আজও সত্যি। পরিবার, বন্ধু বা প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য গ্রহণ করা খুব জরুরি। নতুন বাবা মায়ের জন্য নিজের বিশ্রামের জন্য সময় বের করাটা কোনো বিলাসিতা নয়, এটা অপরিহার্য প্রয়োজন। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম, নতুন বাবা মায়েদের অনলাইন জগৎটা আসলে তাদের গভীরতম উদ্বেগ আর জরুরি প্রয়োজনেরই এক প্রতিচ্ছবি। ঠিক।
একদিকে তারা শিশুর স্বাস্থ্যের সূচকগুলো নিয়ে নিশ্চিত হতে চান, আর অন্যদিকে কান্নার মতো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চান দ্রুত ও কার্যকর কোনো কৌশল। আর এই ডিজিটাল নির্ভরতা প্রমাণ করে যে একটা শিশুকে বড় করার জন্য যে সামাজিক সাপোর্ট সিস্টেম বা ভিলেজের কথা বলা হতো তার শূন্য স্থান আজ পূরণ করছে গুগল এবং ইউটিউব। গুগলি হয়ে উঠছে সেই নতুন ভিলেজ। একদম। সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। তথ্যের এই সহজলভ্যতা একদিকে যেমন আমাদের ক্ষমতায়ন করছে, তেমনি এই ডিজিটাল নির্ভরতা কি নতুন বাবা মায়েদের আরও বেশি একাকী করে তুলছে? যখন সব উত্তর আর সমাধান আমাদের স্ক্রিনের মধ্যেই পাওয়া যায়, তখন আমরা কি সামনাসামনি একজন মানুষের কাছে পৌঁছানো, তার সাথে কথা বলা বা সরাসরি সাহায্য চাওয়ার অভ্যাসটা একটু একটু করে হারিয়ে ফেলছি? ভেবে দেখার মতো বিষয়।